ওকে, যে হিসাবে দিন দিন ভাই মোবাইল গেমিং এর ক্রেজ বাড়তেছে, প্রত্যেকটা মোবাইল কোম্পানি তাদের নতুন নতুন গেমিং মোবাইল লঞ্চ করতেছে। সেই দিক থেকে ভাই ওপো পিছিয়ে নেই। ওপো লঞ্চ করেছে তাদের দুটো গেমিং মোবাইল, একটা হচ্ছে ওপো K13 টার্বো এবং ওপো K13 টার্বো প্রো। আজকে আমাদের হাতে আছে ওপো K13 টার্বো প্রোটা। তো দেখি গেমিং মোবাইলটাতে কি কি দিয়েছে ওপো। ওকে, মোবাইলটার ডিজাইনের কথা বলে মোবাইলটাতে ভাই একটা গেমিং ভাইব রয়েছে, তার সাথে রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং গ্লাস ব্যাক, রয়েছে একটা স্লিম বডি। এন্ড যদি ডিজাইনের কথা বলি, এই ডিজাইনটাতে ভাই গেমিংটা ফুটে রেখেছে ওপো। ডিজাইনের সব থেকে হাইলাইটেড পার্টটা হচ্ছে মোবাইলটার ক্যামেরা বাম্পের নিচে থাকা RGB ফ্যানটা। হ্যাঁ, ফ্যানটা RGB না, ফ্যানটার বাইরের রিংটা RGB, যেটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে কালার কাস্টমাইজ করতে পারবেন। আর যদি ফ্যানটার কথা বলি ভাই, ফ্যানটা সত্যিকার অর্থে ভাই কাজের জন্য ব্যবহার করেছে। ফ্যানটা আপনারা গেমিং এর সময় ব্যবহার করে মোবাইলটার টেম্পারেচারটা একটু কন্ট্রোল করতে পারবেন। ফ্যানটা পিছন থেকে বাতাসটাকে ইনটেক করে, এন্ড তারপর ফ্যানটা ভিতরে গিয়ে যত ভাই প্রসেসর রয়েছে ওগুলোকে কুলিং করে, তারপর এটার যে গরম বাতাসটা রয়েছে এটা ডান পাশ দিয়ে ভাই এক্সস্টে বের হয়ে যায়। সো এটার মূল যে পারফরমেন্স, ওইটা আমরা পারফরমেন্স টেস্টে দেখবো। মোবাইলটাতে এত কিছু দেওয়ার পরও মোবাইলটার কিন্তু ভাই ওয়েট ব্যালেন্স দারুণ করেছে ওপো। মোবাইলটার ওয়েট মাত্র 208 গ্রাম। এন্ড যারা লং টাইম ধরে গেমিং করবেন তারা ভাই বেশিক্ষণ হাতে রাখলে সেরকম ভাবে ভাই ফিলিং হবে না যে একটা বড় সাইজের একটা মোবাইল আপনার হাতে রয়েছে। তাছাড়া মোবাইলটাতে IPX8 এবং IPX9 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্রেশন রয়েছে। ওকে, গেমিং মোবাইলগুলোতে সব থেকে বেশি দরকার যেটা, সেটা হচ্ছে ডিসপ্লে এবং প্রসেসর। ডিসপ্লের কথা বললে গেমিং মোবাইলগুলোতে বর্তমানে ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করা হয়। ওপো K13 টার্বো প্রোতেও রয়েছে একটা 6.8 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে, যেটি একটি 120 হার্টজ এর অ্যামোলেড ডিসপ্লে। ডে টু ডে টাস্কে মোবাইলটার ডিসপ্লে দারুণ স্মুথ ছিল, এবং মোবাইলটার কন্টেন্ট ওয়াচিং এর কথা বললে মোবাইলটার ভিভিড কালার প্রোভাইড করতেছিল, তবে মোবাইলটার ভিউ অ্যাঙ্গেলও ভালো ছিল। ডিসপ্লে চেইন এন্ড বেজেলের কথা বললে ডিসপ্লে চেইন এন্ড বেজেল একদমই ন্যারো রেখেছে, একদম বেশি বড় না, একদম কমও না। ভাই গেমিং মোবাইল হিসেবে ভালো রেখেছে তারা চেইন বেজেল। ডিসপ্লেতে রয়েছে 1600 নিটস এর পিক ব্রাইটনেস, যেটি ভাই ডে টু ডে টাস্কে এবং ডে লাইট সানলাইট সব জায়গায় ভাই ইজিলি আপনারা ভিজিবিলিটি ভালোই পেয়ে যাবেন মোবাইলটা থেকে। আর মোবাইলটার কন্টেন্ট ওয়াচিং কথা বলেছি ভাই, ভিভিডিয়ান একটু পাঞ্চি কালার প্রোভাইড করতেছে, তবে এই মোবাইলটাতে HDR সাপোর্ট আছে কিনা সেটা আমরা জানতে পারিনি। মোবাইলটাতে একটা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে, তবে আমার মতে এই জায়গায় একটা আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করলে ভালো হতো। আসি এবার মোবাইলটা সব থেকে হাইলাইটেড পার্ট গেমিং এবং পারফরমেন্সে। মোবাইলটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8s Gen 4 প্রসেসর। এই 8s Gen 4 প্রসেসরটা বাই মিড বাজেটে বেস্ট অ্যান্ড টপ নচ পারফরমেন্স জন্য সব থেকে বেশি জনপ্রিয়। ওকে, মোবাইলটার পারফরমেন্স টেস্ট করার জন্য আমরা মোবাইলটাতে কয়েকটা টেস্ট রান করেছি। মোবাইলটা AnTuTu-তে স্কোর করেছে 20 লাখ প্লাস, এবং এটা Geekbench 6 এর CPU-তে স্কোর করেছে সিঙ্গেলে 2171 এবং মাল্টি করে করেছে 6779। তো প্রসেসর হিসেবে ভাই মোবাইলটার পারফরমেন্স এখানে ভালোই দেখা যাইতেছিল। এর আমরা প্রায় প্রত্যেকটা টেস্টে রান করেছি ভাই তাদের যে RGB ফ্যানটা রয়েছে, অর্থাৎ যে কুলিং ফ্যানটা রয়েছে ওইটা অন রেখে, যার কারণে আমরা ভাই একটা স্টেবল পারফরমেন্স পেয়েছি। সো এই স্টেবল পারফরমেন্সটা রান করানোর জন্য আমরা মোবাইলটাতে একটা গেমিং টেস্ট করে ফেলি। তো চলেন আমরা পাবজিতে ঝাঁপিয়ে পড়ি। ওকে, মোবাইলটা ভাই আউট অফ দ্য বক্স পাবজিতে স্মুথে 120 FPS সাপোর্ট করে, বাট বাই দ্য ওয়ে তাদের অপটিমাইজেশন আমার কাছে একটু খারাপ লেগেছে। টপ নচ অপটিমাইজেশন তারা করতে পারে না গেমিং মোবাইল হিসেবে। অ্যান্ড মোবাইলটাতে যদি অ্যাভারেজে ধরেন মোবাইলটা 100 FPS এবং 90 FPS স্টাক করতেছিল মাঝে মাঝে সময় 120 দেওয়ার পরেও। অ্যান্ড আমি মনে করি যদি এটা গেমিং মোবাইল হয়ে থাকে তাই এইটাকে আর একটু অপটিমাইজ করার দরকার ছিল, বিশেষ করে ব্যাটারি এবং হিটিংটাকে। কুলিং ফ্যান চালু করার পরে মোবাইলটা ভালোই হিট হইতেছিল। আমার মতে তাদের যে প্রসেসর অপটিমাইজেশনটা রয়েছে সেটাতে একটু তাদের ভুল ধারণা রয়েছে। তারা ভেবেছিল ভাই সহজে অপটিমাইজ করতে পারবে, বাট করতে পারে না। অ্যান্ড মোবাইলটার গেমিংয়ে ভালোই ফ্লাকচুয়েশন দিতেছিল FPS-এ। সো যারা গেমিংয়ের জন্য ভাই দেখতে চাইতেছেন আমি মনে করবো নিতে পারেন, তবে এটার আর একটু অপটিমাইজেশন ভালো দরকার। মোবাইলটা মোট 2টা র্যাম এবং রম অপশনে আসে, 12GB এবং 16GB র্যাম, তার সাথে রয়েছে 256GB এবং 512GB স্টোরেজ। সো স্টোরেজ অ্যান্ড বাই র্যাম অপশনে তারা ভালোই আপগ্রেড এনেছে, LPDDR5X র্যাম এবং UFS 4.0 স্টোরেজ, যেটা আমি মনে করি ডাটা ট্রান্সফার এবং গেমিংয়ে ভালোই একটা অ্যাডভান্টেজ হয়ে থাকবে। সো মোবাইলটাতে মোট 2টা ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি লেন্স, যেটিতে OIS রয়েছে, আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের লেন্স। অ্যান্ড মোবাইলটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা হাইস্ট 4K তে 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফি ক্যামেরার কথা বললে এটিতে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি লেন্স, যেটি দিয়ে আপনারা ভাই 1080p তে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলেন আমরা মোবাইলটার কয়েকটা ফটো স্যাম্পল দেখে আসি। সো এখন যে ফটোগুলো দেখতে পাচ্ছেন টুকটাক, এগুলো সবগুলো আমরা ওপো K13 টার্বো প্রো মোবাইলটা দিয়ে তুলেছি। অ্যান্ড ফটোর যদি ডিটেলসের কথা বলি, ডিটেলস সেরকমভাবে ধরতে পারে না। অ্যান্ড যদি ডার্ক এরিয়াগুলোতে ভাই ভালোই একটু ফ্লাকচুয়েশন করতেছিল কালার মেনটেন করতে।
বলতে পারেন যে ভাই এভারেজ টাইপের একটা ছবির যে ডিসেন্ট টাইপের ছবি ওইগুলো আমাদেরকে প্রোভাইড করতেছিল মোবাইলটা। সো ব্যাটারির দিক থেকেও ভাই ভালো নজর দিয়েছে ওপো। এখানে ভাই তারা 7000 mAh একটি ম্যাক্সিভ ব্যাটারি ব্যবহার করেছে, অ্যান্ড যেটাতে ভাই 80 ওয়াটের সুপার ফাস্ট চার্জার রয়েছে। তবে 7000 mAh ব্যাটারি হিসেবে ভাই 80 ওয়াটের সুপার ফাস্ট চার্জার একটু কমে, এখানে যদি 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জার দিকেও তাহলে ভাই ভালো হতো কিন্তু। তাছাড়া ভাই মোবাইলটাতে আপনারা নর্মাল ইউজে একদিনের বেশি ব্যাকআপ পেয়ে যাবেন, আর যদি হেভি ইউজও করেন, যদি টানা গেমিং খেলেন, তাহলে ভাই 4 থেকে 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ওকে, মোবাইলটার এখন যদি কানেক্টিভিটি এবং ওএস এর কথা বলি, মোবাইলটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এবং ColorOS 15 এর সাথে আসবে। এন্ড ColorOS আমার কাছে 15টা একটু বাগ লুকের মতো লেগেছে, হালকা একটু বাগ পেয়েছি। আর যদি ফ্রি ইনস্টল অ্যাপের কথা বলি, ভাই অনেকগুলো ফ্রি ইনস্টল অ্যাপ রয়েছে তাদের স্পন্সরের, এন্ড যেগুলো আপনারা ভাই খুব সহজে আনইনস্টল করে দিতে পারবেন। আর যদি এআই কথা বলি, ভাই টুকটাক এআই সাপোর্ট তো ভাই মোবাইলটাতে রয়েছে। বর্তমানে যে হিসেবে ভাই এআই বাড়তেছে, সেই হিসাবে মোবাইলটাতেও ভাই এআই এর কিছু ফিচার দিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া মোবাইলটার অ্যানিমেশন গুলো স্মুথ লেগেছিল, তবে আরেকটু আপডেট করার দরকার ছিল ওপোকে। সো মোবাইলটাতে আপনারা ওয়াইফাই 7 এবং ব্লুটুথ 5.4 পেয়ে যাবেন। তবে আমার মতে এখানে ভালো জিনিস তারা প্রোভাইড করতেছে কানেক্টিভিটিতে। তবে কানেক্টিভিটির কথা বলে মোবাইলটাতে আর একটু ওএস এর যে ইউআই গুলো রয়েছে ওগুলো আর একটু অ্যানিমেশন স্মুথ করার দরকার ছিল, এন্ড যে বাগ গুলো রয়েছে ওগুলো ফিক্স করার দরকার ছিল ওপোকে। আমি মাঝে মাঝে গেমিং এ একটা সমস্যা ফেস করতেছিলাম, হঠাৎ করে গেম থেকে বের করে দিতেছিল। এটা আই থিঙ্ক তাদের অপটিমাইজেশনের একটা সমস্যা ছিল। তাছাড়া ওভারঅল মোবাইলটা কিন্তু ভালোই দিতেছিল আমাদেরকে। তো যদি মোবাইলটার কথা বলি, ভাই তাদের প্রথম গেমিং মোবাইল হিসেবে ওপোকে 13 টার্বো প্রোটা ভালো স্পেকের সাথে ভালো প্রাইস সেগমেন্টে ভাই লঞ্চ হয়েছে। বাংলাদেশের বাজারে এটা আনঅফিশিয়ালি আই থিঙ্ক 40,000 টাকার মধ্যে পাওয়া যায়। আই থিঙ্ক 40,000-এর মধ্যে পাওয়া যায়। বর্তমানে তো আনঅফিশিয়াল মার্কেটগুলো বন্ধ হয়ে রয়েছে। সো আপনারা যারা নিতে চাইতেছেন একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। তবে লুকসের দিক থেকে ভাই মোবাইলটা কিন্তু দারুণ, অ্যান্ড গেমিং দিক থেকেও ভালো পারফরমেন্স দিতেছে। আর একটু অপটিমাইজ করলে ভালো কিছু প্রোভাইড করতেছে ওপো তাদের গেমিং মোবাইলটাতে। আর যদি ক্যামেরার কথা বলি, ক্যামেরা ভাই এভারেজ টাইপের যে মোবাইলগুলো ভাই গেমিং সেন্ট্রিক হয়ে থাকে ওগুলো তো ভাই ক্যামেরা সেরকম ভালো দেওয়া হয় না। তো এই ছিল আজকের ভিডিওটা কিরকম লেগেছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি হাজির হবো, তাদের মধ্যে সবাই দেখবেন। বাই বাই।